রাইসাকে যখন বিয়ে করি তার বয়স তখন 15। সম্পর্কে আমার ফুফাতো বোন। আমার দাদির ইচ্ছায় বিয়েটা হয়েছিল। পরিবারের বড় ছেলে হওয়াই আমাকে এই কুরবানির শিকার হতে হয়েছিল। ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন 27। বুঝতেই পারছেন, দুজন দুই গ্রহের বাসিন্দা। দাদিও ছিল শেষ পর্যায়ে, কোন রকম হাঁটতে চলতে পারত। তাই একদিন বাবা ও আর ফুফুকে ডেকে এই বিয়ের ব্যবস্থা করে। তার এক কথা, মারা যাওয়ার আগে নাতবউ দেখে যাবে, আর রাইসার সাথেই আমার বিয়ে দিবে। তাই তো এক প্রকার জোর করেই রাইসার সাথে আমার বিয়েটা হয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও দাদির জোরাজুরিতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল। ঘরে ঢুকতেই ও রোবটের মতো খাট থেকে নেমে পায়ে হাত দিয়ে সালাম করা শুরু করল। করছে তো করছেই, আমি কিছু বলছি না। প্রায় 2 মিনিট করার পর ধমক দিয়ে বললাম, আমি, কিরে কি করছিস? রাইসা, সালাম করছি। তা তো দেখতেই পারছি এতক্ষণ ধরে সালাম করতে হয়। নানু তো বলছে আপনি যতক্ষণ না ওঠাবেন ততক্ষণ পায়ে হাত দিয়ে থাকতে। ওর কথা শুনে তো আমার পেট ফেটে হাসি পাচ্ছে। তো আর কি কি বলছে তোর নানু? আরও অনেক কথা বলেছে। কি কি বলছে? মুখে হাসি চেপে রেখে বলছে আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমাতে, আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দেই, চিৎকার চেঁচামেচি যেন না করি, আর কিছু বলতে না দিয়ে। হয়েছে, এবার থামো, চল খাটে বসে পড়। নানু বলছে আমাকে কোলে করে নিয়ে যেতে। কানের নিচে একটা চটকানি দিয়ে দাঁত ফেলে দেব। ওরে আবার কোলে করে খাটে নিয়ে যেতে হবে? যা খাটে যা। ও, এইবার বুঝেছি নানু কেন চিৎকার করতে না বলছে। কি বুঝেছিস? এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন, আমি ব্যথা পাব, তাই যেন চিৎকার না করি। চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে। মনে নেই একদিন আপনি আমাকে মেরেছিলেন আর আমি চিৎকার করেছিলাম, তখন মামা এসে আপনাকে কি দৌড়ানিটা দিয়েছিল। বলেই ফিক করে হেসে দিছে, আপনি মারতে পারেন, আমি চিৎকার করব না। ওর কথা শুনে আমি হাসব না কাঁদব ঠিক বুঝতে পারছি না। রাইসা, কি হলো? মারুন না হলে আমাকে কোলে করে বিছানায় নিয়ে যান। আমি, ওই তোর তো সাহস একদিনেই বেড়ে গেছে, আমার কথার উপর কথা বলিস। যা বিছানায়, ধমক দিয়ে। ও আবার আমায় খুব ভয় পায়। ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল। আমিও বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর হাতে দিলাম। কিছুদিন আগেই ও আমায় ফোনে বলছিল ভাইয়া এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন। ওটাই আজ দিলাম। রাইসা, ভাইয়া এটা কি? উদ্ধৃতি চিহ্ন। আমি, খুলে দেখ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। থ্যাংক ইউ বলেই গালে একটা চুমু দিল। আচ্ছা, আপনি এমন কেন? কেমন? এই যে ড্রেসটা এখন দিলেন, আগে যদি দিতেন তাহলে এটা পরেই আসতাম। কি শাড়ি পরিয়েছে? আমি পরবই না, তারপরেও বলে বিয়েতে শাড়ি পরতে হয়। আচ্ছা ভাইয়া, বিয়ে কি? তোর অত কিছু জানতে হবে না, শাড়িটা খুলে এটা পরে আয়। শাড়ি পরে ঘুমাতে পারবি না। আচ্ছা, বলেই শাড়ি খুলতে লাগলো। ওই কি করছিস? কেন আপনি না বললেন এটা পরতে? বলছি তাই বলে কি এখানে? না, নানি বলেছে এভাবে ঘুমাতে। ওর কাণ্ড কারখানা দেখে আর কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে। চা খেয়ে বাড়ি এসে দেখি সবাই যেন কি বলাবলি করছে। আমি তোয়াক্কা না করে রুমে গেলাম। কিছুক্ষণ পর দাদু এলো। এসেই রাইসাকে খোঁজা শুরু করলো। আমায় বলছে, কি নাতি, আমার নাতনিটাকে কোথায় রাখলি? দেখি একটু কেমন হলো। আমি, তোমার নাতনি আগে যেমন ছিল তেমনই আছে। দাদু, তাকই আমার নাত বউটা? তোমার নাত বউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমায় জিজ্ঞাসা করছো? কি বলিস? ও তো বের হয়নি। আমরা তো মনে করলাম তুই রুমে, তাই এদিকে আসিনি। কি বলো? আমি তো ওকে ঘরে রেখেই বাইরে গেলাম। তারপর সারা বাড়িতে ওকে খোঁজার ধুম পড়ে গেল। চিৎকার করে ডেকে কেউ কোথাও পেল না। আমার মনে হঠাৎ সন্দেহ জাগলো, ও কি তাহলে? যেই ভাবা সেই কাজ। দৌড়ে পুকুর ঘাটের আম বাগানে গেলাম। যা ভেবেছিলাম ঠিক তাই, বাদর গাছে বসে আম খাচ্ছে। আমি, কিরে ওখানে কি করছিস? রাইসা, ভাইয়া আম খাচ্ছি, খাবেন? দাঁড়া, তোর আম খাওয়া বের করছি। আজ তোর পা ভেঙে দেব। তোকে যে এত মানুষ ডাকছে তুই শুনতে পাসনি? বলেই লাঠি খোঁজা শুরু করলাম। শুনতে পেয়েছি তো। শুনতে যখন পেয়েছিস, তাহলে সাড়া দিচ্ছিস না কেন? আপনিই না কাল বললেন যে কথা কম বলতে চলবে। তোরে যে এত মানুষ ডাকতেছে শুনিস নাই? বলেই লাঠি খোঁজা শুরু করলাম।
শুনছি তো। শুনছস, কথা বললি না কেন? আপনিই না কাল বললেন কথা কম বলতে। গাধি, কথা কম বলতে বলছি তাই বলে এই না যে কথা বলতে নিষেধ করছি। ছাগলের মতো যে সারাদিন ম্যাম্যা করস সেটা কমাইতে বলছি। ভুল হয়ে গেছে, এখন নেমে আয় বলছি। অসহায় ভাবে, মারবেন না তো? মুচকি হাসি দিয়ে, না মারব না, এবার নেমে আয়। লাঠিটা তাহলে পুকুরে ফেলে দেন, তারপর নামব। আচ্ছা ফেলে দিলাম, এবার আয়, সাবধানে নাম। একটু সরে দাঁড়ান। কেন? লাফ দিব? তুই কিন্তু সত্যি আজ মার খাবি। মাগো গো, গেছে রে, পাটা ভেঙ্গেই গেছে। মেজাজটা গরম হয়ে গেল। কি আর করা, কোলে করে ঘরে নিয়ে আসলাম। বাড়ির ভিতরে এসে পড়লাম বিপদে। সবার মুখে এক কথা, কি ডাকাত ছেড়ারে, ছেড়িডারে কি করছে। কিন্তু কেউ তো জানে না যে সে গাছ থেকে পড়ে পায়ে ব্যথা পাইছি, তার জন্য ঠিকমতো হাঁটতেও পারছে না। সবাই তো ভাবতেছে অন্যটা, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে আমি দাদিকে বুঝিয়ে বললাম। পরে দাদি এই লজ্জার হাত থেকে বাঁচাইল। বাড়ির মাঝখানে গিয়ে মাকে জোরে ডাক দিল। মা সামনে আসতেই মাকে বলল, বৌমা দেখ তোমার ছেলের বউয়ের কাণ্ড, এই সকাল বেলা গিয়ে গাছে উঠে কেমন পাটা ভেঙ্গে আনলো। এটা শুনেই মা দৌড়িয়ে আসল। তোরে কতদিন বলছি গাছে উঠবি না, তারপরও কেন আমার কথা শুনস না? দাঁড়া, আমি এখন তোর মাকে ফোন দিতেছি, বলবো তুই গাছে উঠে পা ভাঙছিস। হি হি হি। কিরে বেহা, হাসতেছিস কে? আজ থেকে তো তুমিই আমার মা, তুমি আবার কাকে বলবা? মায়ের মুখে একটা খুশির রেখা ভেসে উঠল। তোকে কে বলল? রাজ ভাইয়া বলেছে। আরও বলেছে সাথে সাথে দাদি মুখটা চেপে ধরল আর আমি দৌড়ে ঘরের ভিতর। মাও মুচকি হেসে চলে গেল। কিরে তুই রাজকে ভাইয়া বলে ডাকিস কেন? কি ডাকবো তাহলে? ভাইয়া হয় ভাইয়া বলে ডাকবো না? দূর পাগলি, স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে? কি বলে ডাকে? কিছুই ডাকতে হবে না, আপনি করে বলবি, আর বেশি দরকার হলে আকার ইঙ্গিতে ডাকবি। কিভাবে? এই শুনছেন? ওগো শুনছেন, এইভাবে। ও ও ও, আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের গোসল করিয়ে চেয়ারে বসিয়ে রাখছে। বান্দর কি আর সভ্যতা বুঝে, রাইসাও তেমনি। একবার এই দৌড়াচ্ছে তো আরেকবার ওইদিকে, একবার তো শাড়ি খুলে এসে নাচানাচি শুরু করছে। মা আবার তাকে ধমকিয়ে শাড়ি পরিয়ে আমার পাশে বসিয়ে দিয়ে গেল। রাইসা এখানেই থাক, উঠবি না? আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবার দিকটা দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পরই রাইসা চিৎকার করে ডাকতেছে। ওগো শুনছেন? রাইসা এখানেই থাক, উঠবি না? আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবার দিকটা দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পরই রাইসা চিৎকার করে ডাকতেছে। ওগো শুনছেন? মাথাটা দিল গরম করে, পিছন ফিরতেই আবার বলতেছে, ওগো এই দিকে একটু আসেন না। বাড়ির মধ্যে সবাই আমার আর ওর দিকে তাকাচ্ছে আর হাসতেছে। বলির পাঠার মতো আমি শুধু দাঁড়িয়ে আছি আর দাঁতে দাঁত কামড়াচ্ছি। এছাড়া করার কিছুই নাই, কারণ ওর চিৎকার শুনে বাবাও চলে আসছে। এখন কিছু বলতে গেলেই উল্টা আমারই বিপদ। বাবাও মুচকি হাসছে। কিরে রাজ, রাইসা ডাকতেছে শুনতেছিস না? হা করে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? এই দিকে আয়। হ্যাঁ বল, ডাকতেছিস কেন? কি হইছে? কিরে তুই কি রাইসাকে এখন তুই করে বলিস? হ্যাঁ, ওকে তো আগে থেকেই তুই করে বলি। আগের কথা ভুলে যা, আর একবার যদি তুই করে বলিস তোর খবর আছে। রাইসা মা, তোকে যদি তুই করে বলে আমায় বলবি। ঠিক আছে বাবা, তাহলে কি বলে ডাকবো বাবা? বউকে কেউ তুই বলে ডাকে, তুমি করে বলবি। ঠিক আছে বাবা, দরকার হলে আপনি করে বলবো, তাও তুই বলবো না। এখন বলেন ডাকতেছেন কেন? হি 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 হি। কিরে গাধীর মতো হাসতেছস কেন? বাবা না আপনাকে তুমি করে বলতে বলল। আপনি 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 করতেছেন কেন? ভুল হইছে আমার বইন, বল ডাকতেছ কেন? ডাকতেছিলাম ভাবি আমারে বলতেছে রাতে আমাদের কি কি হলো। সেটা কি বলবো? আপনি তো আবার বেশি কথা বলতে না করছেন, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। বাবা বাবার মতো দৌড়, ভাবি তো মুখে কাপড় দিয়ে দৌড়। আমি তো আগেই বলির পাঠা হইছি, সাথে একদিনেই আমি গন্ডারের মতো হইছি, তাই ওর কথাটা আমার গায়ে লাগলো না। ভাবি কই যান, দাঁড়ান, উনি বলতে বললেই বলবো, বলেন না বলবো। ভাবি তো চলে যাচ্ছে। একটু দাঁড়া, আমি একটা মাইক নিয়ে আসতেছি, তারপর মাইক দিয়ে বলবি, এলাকার সবাই শুনবে। আব্বা। কিরে বাবাকে ডাকতেছিস কেন? বাবা না বলল আপনি আমাকে তুই করে বললে জানাতে। ভুল হইছে আমার। আচ্ছা আর বলবেন না। ঠিক আছে, এখন তুমি বসে থাক, আমি যাই। আচ্ছা যান, তাড়াতাড়ি আসবেন, না হলে ভাবি আবার বলবে আমি অনেক অহংকারী, একটা কথা জিজ্ঞেস করছি বলতেছে না। আল্লাহ, কি এমন পাপ করছিলাম যে এই ঝামেলা আমার কপালে জুটালে?
কিছু বলছেন? না না, কি বলবো, বলছি তুমি বসো, আমি যাব আর আসব। ঠিক আছে। কিরে রাজ, কই যাস? চলে যাচ্ছি। এমন সময় মা এই কথা বলল। মা, উনি মাইক আনতে যাচ্ছে। মাইক? মাইক দিয়ে কি করবে? কাল রাতে উনি আমাকে যা যা বলছে ওটা নাকি এলাকার সবাইকে শোনাতে হবে, তাই। আমি এবারও কিছু বললাম না, শুধু মায়ের দিকে নিরীহ প্রাণীর মতো তাকিয়ে থাকলাম। মাও আমার অসহায়ত্বটা বুঝতে পেরে চোখের ভাষায় বোঝাতে চাচ্ছে, একটু ধৈর্য ধর বাবা। মা রাইসাকে নিয়ে দিয়াদির ঘরে নিয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়েই রইলাম। না পারছি চিৎকার করে কাঁদতে, না পারছি ওকে কিছু বলতে। কি বা বলবো? ও বা বুঝেই কি এমন। মনের দুঃখে চলে গেলাম পুকুর পাড়ে। তারপর সারাদিন কোন রকম পার করে রাত আসল। লোকজনও কিছুটা কমছে। রাইসা আর আমাকে ফুফু নিয়ে যাবে, কিন্তু রাইসা যাবে না। অনেক জুড়াজুড়ি করেও নিতে পারল না, বলে যে কাল সকালে যাবে। আমিও একটু হাফ ছেড়ে বাঁচলাম। ইজ্জত যা যাওয়ার তা তো গেছেই, তা নিজের বাড়িতে, অন্য বাড়িতে তো আর গেল না। রাতের খাওয়া দাওয়া শেষে আমি ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর দাদি আর রাইসা আসলো আমার ঘরে। দাদা ভাই ও তো ছোট মানুষ, কিছু বুঝে না। কইটা দিন একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তুই কোন চিন্তা করিস না, আমি ওকে সব শিখিয়ে দিব। হ্যাঁ দাদি ঠিকই বলেছে, আমাকে আজ অনেক কিছুই শিখাইছে। আপনি আমাকে যা বলবেন তা যেন কাউকে না বলি। আপনার বা আমার বিষয়ে কোন কিছু জিজ্ঞেস করলে বলতে না করেছেন। চলবে। সকাল বেলা কি থাপ্পড় খাওয়ার স্বাদ যাচ্ছে? মারবে কেন? নানি তো কাল রাতে বলে গেল ওনার আর আমার কথা কেউ কিছু জিজ্ঞেস করলে কথা না বলতে। রাইসা, তুই এমন কেন? তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু হবে না কখনো? কেন মা, আমি আবার কি করলাম? আর আমার বুদ্ধি নেই কে বলল? বুদ্ধি না থাকলে কি আমি ক্লাসে সব সময় প্রথম হতাম? আর স্কলারশিপও পেয়েছি এইটেই। তুমি তো তখন বলেছিলে আমার ব্রেন অনেক ভালো। বলনি? বুঝতে পারছি, ভুল আমারই। তোকে যদি সবার সাথে মিশতে দিতাম তাহলে আর আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। চোখে চোখে রাখলেও দোষ, আবার না রাখলেও দোষ। এখন থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ, পড়ালেখাও বাদ। তুই এখন শুধু পাড়ায় পাড়ায় গল্প করে বেরাবি আর দুনিয়া সম্পর্কে জানবি। ইয়াহু! আমি আর স্কুলে যাব না বলেই নাচতে শুরু করে দিল। দৌড়িয়ে এসে আমায় বলছে, ভাইয়া ভাইয়া ধাত, ওগো ওগো, শুনছেন, আমার আর স্কুলে যেতে হবে না। আমি এখন সারাদিন ঘোরাঘুরি করব আর খেলব। আমার যে কি খুশি লাগছে বলেই আমাকে জড়িয়ে ধরল। এদিকে ওর চিৎকার শুনে বাবা মা দৌড়িয়ে এলো। এসে দেখে রাইসা আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে বাবা মা আর রুমে ঢুকল না, হাসতে হাসতে চলে গেল। ফুফিও তাদের সাথে গেল। এবার আমি আর সহ্য করতে পারলাম না, থাটিয়ে কানের নিচে একটা দিয়ে দিলাম। হঠাৎই তার মুখটা মলিন হয়ে গেল। সে বিছানার এক কোণে বসে পড়ল আর গাল ধরে নীরবে কাঁদতে লাগল। আশ্চর্যের বিষয়, কোন শব্দ করছে না, আর বাবার কাছেও কোন নালিশ করছে না। তারপরেও আমার রাগ কমল না। উঠে ফ্রেশ হয়ে বাবা মাকে বলে জোর করে চলে এলাম আমার কর্মক্ষেত্র ঢাকা চলে এলাম। আসার সময় দাদিকে বলে এলাম যে তোমার নাতনিকে পারলে কিছু শিখাও, না হলে আমার দ্বারা ওকে নিয়ে চলা সম্ভব না। পৌঁছাতে প্রায় 12 ঘন্টা লাগলো যানজটের কারণে। ফোনটাও বন্ধ, রাত্রি তখন 3টা। ফোনটা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টার দিকে ফোন সুইচ অন করার সাথে সাথেই বাবার ফোন। রাজ, তুই কই? বাবা, আমি তোর রুমে, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। যত দ্রুত সম্ভব তুই বাড়িতে আয়। রাইসা হাসপাতালে বলেই বাবা ফোনটা রেখে দিল। এই কথা শুনে আমার ভয় ঢুকে গেল। যেভাবে ছিলাম সেভাবেই বেরিয়ে পড়লাম। ঢাকা এয়ারপোর্টে বন্ধুকে বলে টিকিটের ব্যবস্থা করলাম। তারপর 12টার দিকে চট্টগ্রামে পৌঁছালাম আর সেখান থেকে প্রাইভেট কার ভাড়া করে বাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছাতে প্রায় 5টা বেজে গেল। হাসপাতালে গিয়ে দেখি রাইসা বেডে শুয়ে আছে আর সেলাইন চলছে। বাবা, কি হয়েছে? ঠাস! হারামজাদা, তোর মতো একটা স্টুপিড ছেলের বাবা কি করে হলাম সেটাই আমি চিন্তা করছি। কি করে তুই ওকে মারতে পারলি? ও একটু চঞ্চল টাইপের, সেটা জানিস না? আর ওর বয়সী বা কত হয়েছে? মায়ের ইচ্ছাতেই বিয়েটা হলো। কই একটু শেখানোর চেষ্টা করবি তা না, তুই ওকে মারলি? তুই জানিস তুই না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য সেও এখনো কিছু খায়নি। মা নাকি বলেছে স্বামীকে রেখে কখনো খেতে নেই। ওদিকে তোর ফোনটাও সুইচ অফ। যতক্ষণ না জানতে পারছে তুই কিছুই খাসনি ততক্ষণ ও কিছু খাবে না। আর এভাবে থাকতে থাকতে রাত 9টার দিকে অজ্ঞান হয়ে যায়।
যে মেয়েটা দিনে 6-7 বার খেয়েও খাওয়ার জন্য চিৎকার করত সেই মেয়েটা পরশু রাতের পর এখন পর্যন্ত কিছুই খায়নি, পরে সেলাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত কিছু খাওয়াতে পারিনি, আর তুই ওকে? একনাগাড়ে বলে গেলেন বাবা। আমি আর কিছু বলতে পারলাম না। সত্যি কাজটা অন্যায় করেছি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর আমায় দেখে রাইসা মিট মিট করে হাসছে। হাসছিস কেন? সরি, হাসতেছ কেন? আপনাকে বাবা মেরে গাল কেমন লাল করে দিয়েছে, হিহিহি। ওর নিষ্পাপ হাসি দেখে আমিও হাসলাম, পাশে গিয়ে বসতেই ওঠে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। মা, ফুফি ওখান থেকে গায়েব হয়ে গেল, দাদি শুধু মিটমিট করে হাসছে। কি হলো রাইসা, এখন আবার এমন করছো কেন? নানি না বলছে আপনার বুকে মাথা রেখে শুয়ে থাকতে? আপনি তো এতক্ষণ ছিলেন না, তাই বালিশে শুয়ে থাকতে আমার একদম ভালো লাগছিল না। কিন্তু এখন তো আপনি আছেন তাই শুয়ে আছি। দুঃখ সুখের পাখি তুমি, তোমার খাঁচায় এই বুক, সারা জীবন নয়ন যেন দেখে তোমার ওই মুখ। দাদি একটু এই দিকে এসো তো। বল, তোমার পাটা একটু উপরে তুলবে? কেন? তোমার পাটা ধরে বলি ওকে আর কিছু শেখাতে যেও না। যা শেখানোর আমিই শেখাবো, সময় হলে আমার ইজ্জত নিয়ে আর সাপ লুডু খেলো না। দাদির উদ্দেশ্যে। আর তুই? না না, তুমি আমার জন্য না খেয়ে থাকবে কেন? স্বামীর আগে খেলে নাকি স্বামীর অমঙ্গল হয় তাই? ধুর পাগলি, ওগুলো এমনিই বলে, আর কোনো দিন এমন করবে না। আর আমিও তোর সাথে কখনো এমন করব না বলেই অতিরিক্ত ভালবাসায় কপালে এটা চুমু দিলাম। সেও বলল আচ্ছা ঠিক আছে। পরে বাবা দাদিকে ডেকে কিছু খাবার পাঠিয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাঝপথে বাবা আবার আমাকে বকতে শুরু করল। রাইসা বলল, বাবা ওনাকে কিছু বলবেন না, উনি বলছে আর কখনো এমন করবে না। আজ আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু ভালো করে মাখাতে পারে না। আমার কপালে একটা চুমুও দিছে। হে আল্লাহ, তুমি নির্বোধ মেয়েটাকে একটু বোঝার শক্তি দাও, না হলে আমার তুমি তুলে নেওয়া আর ভালো লাগে না। চলবে? বাবা ওনাকে কিছু বলবেন না, উনি বলছেন আর কখনো এমন করবে না। আমাকে নিজে হাতে খাইয়ে দিয়েছে, কিন্তু ভালো করে মাখাতে পারে না। আমার কপালে একটা চুমুও দিয়েছে। বাবার মুখ চুপ, মায়ের আর দাদির মুখে হাসি, আর আমি জানালা দিয়ে দিনের বেলা আকাশের তারা গুনছি। বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে। রাতের খাবার টেবিলে সবাই খেতে বসেছি। আমি রাইসাকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে। আমি পারবো না, আমার খিদে পেয়েছে। তাছাড়া মা তো আছেই, মাই সবাইকে দিয়ে দেবে। হ্যাঁ রাইসা তো ঠিকই বলেছে, ও কি পারবে এসব করতে? তুই খা মা। ওগো আমাকে খাইয়ে দেন না, আমার না হাতে ব্যথা করছে। ওর কথা শুনে সবাই মিটি মিটি হাসছে। রাজ খাইয়ে দেয় রাইসাকে, হাতে সুই ঢোকানো হয়েছিল, হয়তো ব্যথা করতে পারে। কি আর করার, খাইয়ে দিলাম। তারপর যার যার মতো রুমে চলে এলাম। দাদি শিখিয়ে দিচ্ছে, ওটা কি আর ভুল হবে? এসে বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ওগো আপনাকে একটা কথা বলি। বলো। আমার কথা শুনে সবাই হাসে কেন? ওটা তুমি বুঝবে না, আর একটু বড় হও তারপর নিজেই সব বুঝবে। আপনি আমাকে বুঝিয়ে দিন, তাহলেই আমি বুঝতে পারবো। আমি অনেক ভালো বুঝি, আমার স্যাররা আমাকে একবার বোঝালেই আমি বুঝে যাই। আচ্ছা পরে বোঝাবো। আচ্ছা রাইসা, তোমার কোন বন্ধু নেই? না, তবে বান্ধবী আছে একটা। একটা মাত্র বান্ধবী? ও কি প্রেম করে কারোর সাথে? ছি, না, কি বলেন এসব? ছি কেন? ওটা ভালো না, খারাপ। মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে, আর কথাও না বলতে, আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে। তাই তো আমার কোনো বন্ধু নেই, শুধু একজন আছে। সে হলো স্যারের মেয়ে। প্রেম খারাপ কথাটা ঠিক না, প্রেম করা ভালো। প্রেম অনেক ভালো একটা জিনিস। তুমি যদি কখনো প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথায় সবাই হাসছে। তাহলে আমি কি প্রেম করব কারো সাথে? না না, তোমাকে কারো সাথে প্রেম করতে হবে না। যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে, আর ওদের সাথে মেশার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবে। স্বামীর সাথে প্রেম করা খারাপ না। কিন্তু মা যদি বকে? মা কিচ্ছু বলবে না। সত্যি তো? আচ্ছা প্রেম করলে কি করতে হয়? আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে জড়িয়ে ধরতে হয়। মাগো লাফ দিয়ে দূরে সরে গেল রাইসা। কি হলো? আপনি ধরার পরে আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগলো। ছোটবেলায় একবার কারেন্টে ধরেছিল, 3 ঘন্টা পর আমার হুঁশ ফিরেছে। তাই এখন ঘুমাও বলেই মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলাম।
মায়ের ডাকা ডাকিতে সকালের ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে খেতে গেলাম। রাইসাকে খাইয়ে দিয়ে আমি খেলাম। ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছি, তখন রাইসা এসে আমার পাশে বসল। বলছে, শুনো না, কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না, আমার অনেক ভালো লাগে। কি আর করার, আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমিও একটু বাইরে গেলাম। দুপুরের দিকে ফিরতেই রাইসা দৌড়িয়ে আমার কাছে আসলো। কোথায় গিয়েছিলেন আপনি? আপনাকে সেই কখন থেকে খুঁজছি। কেন? মা তো বলেছিল আমাকে আর পড়াবে না, তাই আমি মাকে গিয়ে জিজ্ঞেস করব। মা যদি আবার না করে আপনি একটু মাকে বোঝাবেন। ঠিক আছে চলো। মা, বাবা আর শাশুড়ি মা বসে কি নিয়ে যেন কথা বলছিল। এরই মধ্যে আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো। কিরে রাইসা, কিছু বলবি? হ্যাঁ মা, বল। মা, তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না? না, আমি কি কখনো মিথ্যে বলেছি? হ্যাঁ বলেছি তো। কি বেয়াদব মেয়ে দেখছেন বেয়ান, মুখে মুখে কেমন তর্ক করে। ওই তো কি কবে মিথ্যে বলছিলাম। কেন তুমি বলনি যে প্রেম করা পাপ? প্রেম করা ভালো না? কাল রাতে তো উনি আমায় সব বলেছে, প্রেম করা ভালো। এই যে আমার কথা শুনে তোমরা হাসো, আমি যদি প্রেম করতাম তোমরা তখন হাসতে পারতে না। উনি আরো বলেছে উনি আমাকে সব শিখাবে, তারপর আমি ওনার সাথে প্রেম করব, হিহি। আবার উনি আমারে বুকের মধ্যে জড়িয়ে ধরছিল। আমি তো ভয়ে শেষ। উনার সারা শরীরে কেমন জানি কারেন্ট। রাইসার বাচ্চা, এবার বাবা মাকে কিছু করতে হয়নি, আমি নিজেই লজ্জায় দৌড় দিয়েছি। সেই দিনটা কোন রকম পার করে পরের দিন সকালে ঢাকার উদ্দেশ্যে রেডি হলাম। যাওয়ার আগে রাইসা রুমে এসে আমাকে জড়িয়ে ধরল। কি ব্যাপার, কিছু বলবে না? তাহলে জড়িয়ে ধরলে যে? নানি বলল এসে জড়িয়ে ধরতে, তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার। আমি শুধু হাসলাম। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, পড়াশোনাটাও যেন ঠিক মতো হয়, রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি আর বাড়িতে আসব না। ঠিক আছে। আর তোমার কি কিছু লাগবে আসার সময়? চকলেট আনবেন অনেকগুলা। আচ্ছা এবার ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। বাইরে পর্যন্ত যাই, আমার ভালো লাগছে, মাথায় একটু হাত বুলিয়ে দিন না। কি আর করার, দিতেই হলো। সাথে কপালে একটা চুমু দিয়ে বললাম, হয়েছে এবার ছাড় পাগলি বউ আমার, বাইরের মানুষ দেখলে হাসবে। রাইসা তখন ছেড়ে দিয়ে আমার পেছনে পেছনে এলো। সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতেই রাইসার ডাকে পিছন ফিরলাম। শুনুন, আপনি যে আমাকে জড়িয়ে ধরেছিলেন, কারেন্ট লাগলেও ছোটকালের কারেন্টের মতো না। আমার একটু একটু ভালো লাগছিল, কেমন জানি গরমের মাঝেও শীত শীত। বলছিলাম কি, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব? তারপর চলবে বর্ধনশীল হাট। সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতেই রাইসার ডাকে পিছন ফিরলাম। বলো। বলছিলাম কি, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব? আমি আর কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম, তারপর মাথা নিচু করে আবার রওনা দিলাম। কি হলো বললেন না? তাহলে কি অন্য কারো সাথে করব? আমি আর পিছন দিকে না তাকিয়ে চলে এলাম। ওই আমার কাছে আয়। ওই মেয়ে, তোর মাথায় কি কিছুই নেই? থাকবেই কি করে, সারাদিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে বুদ্ধি কি করে হবে? কেন, আমি আবার কি করলাম? কি করেছিস জানিস না, বুঝিস না কিছু। ওই তোর স্বামীর সাথে কোন কথা থাকলে তার কানে কানে না হলে কাছে গিয়ে আস্তে আস্তে বলবি। সবার সামনে যে এমন কথা বলিস, সবাই তো তখন আমার নাতিটাকে নিয়ে হাসাহাসি করে। এরকম আর কখনো করবি না। ঠিক আছে নানি। ঢাকা আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল। বিপত্তি ঘটল কিছু দিন পর। হঠাৎ একদিন রাতের বেলা অপরিচিত নম্বর থেকে ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে এলো। ওগো, কেমন আছেন আপনি? কি করছেন? খেয়েছেন? আচ্ছা, আমার কথা কি আপনার মনে পড়ে? আচ্ছা রেখে দেই, বাই। আমি তো পুরো অবাক। এই কি কথা বলল, নাকে মেশিনগানে গুলি ছুড়ল ঠিক বুঝলাম না। ঘোর কাটতেই ফোন লাগালাম আমি। হ্যালো। জি বলুন। কে বলছো রাইসা? হ্যাঁ। ওভাবে কথা বলে রেখে দিলে কেন? কিভাবে কথা বলেছি? এই যে তুমি একাই কথা বলে ফোন রেখে দিলে। ওমা, নানি বলল আপনার সাথে কথা বলতে। আপনি কি করছেন, খেয়েছেন কিনা, আমার কথা মনে পড়ে কিনা জিজ্ঞেস করতে তাই করলাম। ও, তা আমার কথা না শুনেই যে ফোন রেখে দিলে? বারে রাখবো না, নানি তো বলেনি যে আপনার কথা শুনতে হবে।
আপনার কথা শুনলে পরে যদি রাগ করে তাই রেখে দিয়েছি। হ্যাঁ ভালো করেছ। কার ফোন এটা? আমার। তোমার? তুমি ফোন কোথায় পেলে? মামা মানে বাবা কিনে দিছে আমাকে। জানেন এখানে না খুব সুন্দর সুন্দর গেম আছে, আমি এখন গাছে উঠি না, সারাদিন ফোনে গেম খেলি। খুব ভালো। তা শুনবে না আমি কেমন আছি, খেয়েছি কিনা, কি করি, তোমার কথা মনে পড়ে কিনা? নানি কিছু বলবে না তো? নানির কাছ থেকে শুনে আসি। না কিছু বলবে না। যদি বলে, কাল আমাদের স্কুলের একটা ছেলে ফোন করেছিল, ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে। কি? কার সাথে কথা বলেছ তুমি? ওর সাথে কথা বলতে গেলে কেন? বারে আপনিই না বলে গেলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। সেজন্যই তো কথা বলি। ও বলেছে আমাকে নাকি প্রেম করা শিখাবে। ও কেন তোমাকে প্রেম করা শেখাবে? রাইসা আর কখনোই কোন ছেলের সাথে কথা বলবা না। আমি বলছিলাম তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে, যেন তুমি প্রেম কি জিনিস ভালোবাসা কি জিনিস সেটা বুঝতে পারো। যা, আপনি কি সেটা বলেছেন? আপনি তো বলেছিলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। আমার কিন্তু অনেক বুদ্ধি আপনার মতো ভুলে যাই না, হি। আর আপনি তো যাওয়ার আগে বলে গেলেন না যে কিভাবে শিখব, তাই ওর সাথে কথা বলেছি। আচ্ছা বললেন না আপনি কি করছেন, খেয়েছেন কিনা, আমার কথা মনে পড়ে কিনা? আচ্ছা বলবো। আগে বলো তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবে না, আর তুমি আমার কাছে প্রেম করা শিখবে। আচ্ছা ঠিক আছে, এবার বলুন। আমি ভালো আছি আর খাওয়া দাওয়াও হয়েছে। আর তোমাকে অনেক মনে পড়ে পাগলি। যখন রাতে ঘুমাতে যাই তখন আরো বেশি মনে পড়ে। কেন? কারণ তখন তো তুমি বুকে মাথা রাখো না তাই। ও আচ্ছা জানেন বাবা যে এই মোবাইলটা কিনে দিয়েছে সেটাতে অনেক ভালো সাউন্ড আর অনেক জোরে হয়। তুমি কি করে জানলে? বারে আমি তো লাউডস্পিকার দিয়ে কথা বলছি। আমাদের বিজ্ঞান স্যার বলেছে মোবাইলে কথা বলার সময় অতি উচ্চমানের তরঙ্গ আমাদের কানের ক্ষতি করতে পারে, তাই আমি কানে ধরি না। নিন এবার বাবার সাথে কথা বলুন। বাবাকে কোথায় পেলে তুমি? বাবা তো এখানেই। সাথে সাথেই ফোনটা কেটে দিলাম। আল্লাহই জানে এই মেয়ে কতদিন পর্যন্ত আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলবে। পরদিন রাত্রি বেলা আবার রাইসার ফোন, ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ফোন ধরেই আমি বললাম, বাবা মা তোমরা সবাই কেমন আছো, তোমাদের শরীরটা ভালো? বাবা মাকে কোথায় পেলেন আপনি? কেন বাবা মা নেই? না, আমি তো নানির রুমে। ও ও ও নানি কেমন আছো? হি। হাসছো কেন? আমার নানিকে আপনি নানি বললেন, আপনার তো দাদি হয়। আর নানি তো আপনার কথা শুনতে পাবে না কারণ আমি তো কানে ধরে আছি। নানি বলেছে স্বামীর সাথে কথা বলার সময় নাকি কানে ধরে কথা বলতে হয়। যাক এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করেছে। শুনুন না আপনাকে কিছু কথা বলি। হ্যাঁ বলো। আপনার জন্য না আমার কেমন কেমন করে, আপনাকে না আমার খুব মনে পড়ে। সারাক্ষণ মনটা চায় আপনার পাশে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমাই। আপনি যখন অনেক চিন্তায় থাকেন আপনার কপালে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দিই, আমার কোলে মাথা রেখে আপনাকে ঘুম পাড়াই। রাইসা সত্যি? দাঁড়ান না শেষ হয়নি তো। সব সময় আপনার হাতটা ধরে থাকি, আপনাকে আমার আঁচল দিয়ে বেঁধে রাখি, আপনার সাথে এক থালায় খাই। রাইসাকে আমি থামিয়ে দিয়ে। রাইসা সত্যি তোমার এমন মনে হয়? ইস আপনি এমন কেন? দিলেন তো সব ভুলিয়ে। নানি তারপর যেন কি বলতে বলছিল, উনি তো সব ভুলিয়ে দিল। রাইসা ফোনটা রাখো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা পরে মনে হলে আবার ফোন করব তাহলে। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম। রাত ৩টা, আবার রাইসার ফোন, রিসিভ করতেই ঘুম গলায় বলছে, ওগো শুনুন না, আমার না এখন মনে পড়ছে বলি। মেজাজটা ৪২০ করে দিলাম এক ধমক, ঘুমা ফাজিল মেয়ে, এই রাত্রি বেলা ইয়ার্কি করছো? থাপ্পড়ে দাঁত ফেলে দেব বলেই ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরেই বাবার ফোন। আরে বাবা কেমন আছো? হারামজাদা থাপ্পড়ে দাঁত ফেলে দেব। তুই রাইসাকে কি বলেছিস? মেয়েটা এত রাতে কাঁদছে কেন? তোমায় কে বলল ও কাঁদছে? বলতে হবে কেন, তিথি তো কাঁদতে কাঁদতে আমায় ডেকেছিল। ও নাকি তোকে কি বলতে চাইছিল তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? ওইটুকু তো একটা মেয়ে একটু বোঝানো যেত না? বাবা ওর বকর বকর শুনে কি করব বলো? সকালে একটা মিটিং আছে আর এত রাতে ফোন দিয়েছে। তারপর চলবে। বাবা ওর বকর বকর শুনে কি করব বলো? সকালে একটা মিটিং আছে আর এত রাতে ফোন দিয়েছে তাই রাগে বলেছি।
তোর মিটিং টিটিং বাদ দে, রাইসা মানে তুই আমার সামনে যা বলবি বল। আর আমি সাউন্ড বাড়িয়ে দিলাম, একটা গালাগালি যদি করেছিস তোকে আমি ঢাকা গিয়েই জুতা দিয়ে মারব। বল মা বল। হে আল্লাহ আমাকে বাঁচাও, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। এবার রাখি, বাই। বাবা, বাবা, বাবা আপনি কি আছেন? টুট 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 লাইনটা কেটে গেল। আমিও সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সারাদিন অফিস করে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব, তখনই রাইসার ফোন। হ্যালো জান। রাইসা এইগুলা কি? আমার এক বান্ধবী বলেছে এমন করলে নাকি আপনি খুশি হবেন। আপনি খুশি হননি? হে আল্লাহ তুমি আমাকে একটু ধৈর্য দাও, নয়তো এই মেয়েটাকে একটু আমাকে বোঝার মতো বুদ্ধি দাও। কি হলো আপনার, কি ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন বাদ দাও, আমাকে আর খুশি করতে হবে না। আমি এমনিতেই তোমার উপর অনেক খুশি। আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দেই বলেই ফোনটা রেখে দিল। এভাবেই দিন কাটছিল। দেখতে দেখতে ঈদ এসে গেল। আমার এক অফিস কলিগের মাধ্যমে সারা অফিস ছড়িয়ে গেল আমি বিয়ে করেছি। তাই আর কি করার, সবাইকে নিয়ে পার্টির আয়োজন করলাম। আর সিদ্ধান্ত হলো ঈদের পরদিন সবাই আমার বউ দেখতে আমার বাড়ি চট্টগ্রামে যাবে। ঈদের ছুটিও পড়ছে অনেক, 10 দিন। নতুন বিবাহিত দেখে অফিস থেকে আমাকে অফিস ছুটির 2 দিন আগেই ছুটি দিল, তাই বাড়িতে না জানিয়েই রওনা দিলাম। মাঝ পথে বাড়িতে ফোন লাগালাম। মা বলল রাইসা আজ তাদের বাড়িতে গেছে। তাই আল্লাহর এর কাছে কাছে হাজারটা ধন্যবাদ জানিয়ে মাকে বললাম আমি যাচ্ছি। যেতে যেতে রাত 8টার মতো বাজল। আমি বাবা মায়ের রুমে সালাম জানিয়ে একটু গল্প টল্প করে আমার রুমে ঢুকতেই চিৎকার করে উঠলাম। মা বাবা দুজনেই দৌড়ে এলো। কি হয়েছে রাজ, এটা কে? থাটিয়ে একটা চর দিয়ে, এবার দেখ চিনতে পারবি। কিন্তু মা তো বলল। হ্যাঁ রে বাবা, বলেছিলাম তুই আসবি, এটা তোর ফুফু জানিয়েছিলাম। রাইসা কিভাবে জেনে শুনে চলে আসছে, একটা পাগলি বউ পেয়েছি আমি। পেছনে পেছনে দাদিও চলে আসছে। এসেই নাতনি আমার বর পাগল, বর আসছে শুনেই চলে আসছে। কতদিন পর বাড়ি গেল কিন্তু একটা দিনও থাকলো না, চলে আসলো বরের টানে, বলেই হাসছে। আপনি এমন কেন? কেমন? আমাকে না জানিয়েই চলে এলেন। আমায় তো একবার বললেই পারতেন। আপনি জানেন কতদিন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। মা কথা বলার সময় শুনছিলাম, না হলে তো জানতেই পারতাম না। আমি শুনেই এসে পড়েছি। বাবা মা চলে গেল, দাদি হাসছে। এসেছো কেন? আসবো না, আপনি বাড়িতে আসছেন এতদিন পরে। আমি যদি না থাকি তাহলে চকলেটগুলো কাকে দিবেন, নষ্ট হয়ে যাবে না? আর মা বলেছিল আপনি আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন, তাই চলে আসছি। ওই সতীন, স্বামী আসছে এতদিন পর, সালাম কর। কেমন আছে জিজ্ঞেস কর আগে, তারপর তোর জন্য কি আনছে তা তো দিবেই। মাথায় কি বুদ্ধি হবে না তোর? ও ও ও ভুল হয়ে গেছে। কেমন আছেন? চকলেটগুলা দিন তাড়াতাড়ি। হে আল্লাহ তুমি আবার প্রমাণ করলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। রাগে দুঃখে চকলেটগুলো বের করে দিলাম। ও নিয়ে বিছানায় চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম, সেও আগের জায়গায় ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরপর একটা করে চকলেট নিচ্ছে আর খাচ্ছে। মাঝ রাত্রিতে রাইসার ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল। ওগো শুনছেন? রাইসা বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। শুনুন না একটু। হ্যাঁ বলো। বলছি কি আপনার ব্যাগে তো আরো চকলেট আছে, একটু বের করে দিবেন। এগুলো শেষ। শেষ মানে? তুমি কি ঘুমাওনি? এতক্ষণ কি চকলেটই খেলে? হ্যাঁ, আর কেন খাবো না? দিনে তো খাওয়া যাবে না, আর রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়। কে বলল তোমায় যে চকলেট নষ্ট হয়ে যায়? কেউ বলেনি। একবার ছোট চাচ্চু বিদেশ থেকে আমার জন্য অনেক চকলেট এনেছিল, 1 বছর পর সেগুলো নষ্ট হয়ে গেছিল। রাইসা একটা কাজ করতে পারো। কি? আমার মাথাটা খেতে পারবে? যা, ওখানে কি চকলেট ভরা আছে নাকি যে খাবো? তার মানে চকলেট পড়লে আমার মাথা খেতে? না, শুধু চকলেটটা খেতাম। আপনি জানেন না অপচয় করা উচিত নয়, তাই কোন জিনিস পড়ে গেলে আমি সেটা নষ্ট হতে দিই না। তুমি কি ঘুমাবে নাকি থাপ্পড় খাবে? চকলেট খাবো, দিন না এনে। অবশেষে এনে দিতে হলো। পরদিন সকালে পুকুর পাড়ে বসে আছি। আপনার কি মন খারাপ? একটু। ও আচ্ছা দাঁড়ান, আপনার মন ভালো করে দেই। বাহ সুন্দর, শব্দ হচ্ছে না, আর একটু জোরে শব্দ করো। সে আর জোরে আমার মুখে করতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না, ওর পাগলামি দেখে হেসে দিলাম। হয়েছে, থাক আর লাগবে না, এবার করা বন্ধ করো। সেও বিশ্বজ এক হাসি দিল।
খাওয়ার সময় আমি ওর পাশে বসলাম না খাইয়ে দেওয়ার ভয়ে। টেবিলের ঠিক উল্টো দিকে বসলাম, খাবার মাঝে ওর দিকে তাকাতেই মুচকি মুচকি হাসছে। তাই সুযোগ বুঝে একবার দিলাম চোখ মেরে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কেমন করলেন, আবার একটু করুন তো। কি রে মা? বাবা বাবা, উনি না খুব সুন্দর করে চোখ কেমন জানি বন্ধ করছে। এই যে এরকম ভাবে 2 চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছে। না না, হয়নি, আমি পারি না। উনি একটা দিয়ে করছে, একটু দেখান না, বাবাও দেখুক। আমি আর কারোর দিকে না তাকিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম। তারপর দিন থেকে খাবার আমার ঘরেই পাঠিয়ে দেয় মা। দেখতে দেখতে ঈদ এসে গেল। ঈদের পরের দিন আমার অফিস কলিগরা এলো। রাইসা হলুদ রঙের একটা শাড়ি পরেছে, দেখতে অনেকটা পুতুলের মতো লাগছে। সবার সামনে ওকে নিয়ে গেলাম পরিচয় করিয়ে দিতে, কিন্তু পুরোটা সময় শুধুমাত্র এক ভাবি ছাড়া আর কারো সাথেই কোনো ধরনের কথা বলল না। রাগে আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। তাই ওরা চলে যাওয়ার পরেই ঠাস করে গালে একটা চড় মারলাম। দিন দিন কি বেয়াদব হয়ে যাচ্ছ? ওরা এত কিছু জিজ্ঞেস করলো আর তুমি কিছুই বললে না কেন? কাঁদতে কাঁদতে, আপনি না বলেছেন কোনো ছেলের সাথে যেন কথা না বলি, তাই বলিনি। নিজের মাঝে কিছুটা অনুতপ্ত বোধ কাজ করল। এই মেয়েকে দিয়ে আমি কি করে সংসার করব? এর তো বুদ্ধি বলে কিছুই নেই। মন খারাপ করে শুয়ে আছি বিছানায়। রাইসা এসে আমার বুকে শুয়ে পড়ল। আমি তাকে তুলে দিয়ে বললাম আর যেন কখনোই এভাবে না ঘুমায়। সে রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর বাবাকে ডেকে নিয়ে এসে বিচার দিচ্ছে। বাবা বাবা, উনি আমাকে ঘুমাতে দিচ্ছে না। কিরে রাজ, ঘুমাতে দিচ্ছিস না কেন? বাবা, আমি ওকে কখন ঘুমাতে দিলাম না। ঘুমাক না, আমি কি নিষেধ করছি? না বাবা, আমি ওনার বুকে ঘুমাবো। উনি আমাকে বারবার তুলে দিচ্ছে। বাবা একটু সংকোচে পড়ে গেলেন, তারপরও বললেন, ওকে ঘুমাতে দে, আমরা গেলাম। বাবা যাবেন না, আমি আগে শুয়ে পড়ি, তারপর যাবেন, না হলে আবার তুলে দিবে। রাইসা এসে শুয়ে পড়ল, তারপর বাবা দরজা আটকে চলে গেল। আচ্ছা, আপনি সব সময় মন খারাপ করে থাকেন কেন? আপনার কি কিছু হয়েছে? না, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, না হলে সব সময় এমন থাকেন কেন? কি করব বলো, আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে আর আর তুমি তো সেটা বুঝতেই পারছো না। মুখ ফসকে কথাটা বলে দিলাম। ও ও, ডাক্তার দেখাননি? হুম, দেখিয়েছি। বলছে ভালো হয়ে যাবে তুমি। এখন ঘুমাও, আর কথা বলো না। পরদিন সকালে সবাই খেতে বসেছি। মন খারাপ দেখে বাবা জিজ্ঞেস করল, রাজ, কিছু হয়েছে তোর? কদিন থেকে দেখছি মন খারাপ। না বাবা, কিছু হয়নি। হয়েছিল, ডাক্তারও দেখিয়েছিল, এখন ভালো হয়ে গেছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। ছোট থেকেই একটা সমস্যা, অসুখ হলে কাউকে বলবে না। কি হয়েছিল রে রাজ? বাবা, ওনার না। রাইসা একদম চুপ, কোন কথা বলবে না। এই বলবে না কেন? তোর কি অসুখ সেটা জানতে হবে না? পরে যদি বড় সমস্যার হয়ে যায়? বল মা, কি হয়েছিল রাজের, আর তুই কি করে জানলি? কাল রাতে যখন আপনারা এসে পড়লেন তখন বলেছে ওনার নাকি যৌবন শেষ হয়ে যাচ্ছে, আর আমি সেটা বুঝতে পারিনি। এজন্য বলে ওনার মন খারাপ, এখন নাকি ভালো হয়ে গেছে। আমি এক দৌড়ে ঘরের ভিতর। পরের 2 দিন বাবা মা কেউ আমার সামনে আসেনি, আমিও না। এদিকে রাইসারও স্কুল খুলেছে পরীক্ষার জন্য, তাই দিনে একটু শান্তিতেই থাকতে পারি। একদিন বিকেল বেলা এক চাচ্চু এসেছে তার ছেলেকে নিয়ে চাকরির বিষয়ে কথা বলার জন্য। বাবা মা আর আমি বসে কথা বলছি। এরই মাঝে রাইসার আগমন। ওগো, একটু এদিকে আসুন না। আসছি একটু পরে। না, এখনই আসেন। শুধু একটা চুমু খাবো, তারপর চলে যাবেন। আমার বান্ধবী রানা আজ এটা শিখিয়ে দিয়েছে। বলছে কারো সামনে যাতে না খাই। চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালবাসবেন। চলবে না, এখনই আসেন। শুধু একটা চুমু খাবো, তারপর চলে যাবেন। আমার ফ্রেন্ডটা না আজ এটা শিখাই দিছে। বলছে কারো সামনে যাতে না খাই, চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালবাসবেন। বাবা, আজ তাহলে উঠি বলেই চাচ্চু চলে গেল। বাবা মাও উঠে গেল। তখন রাইসা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। আমি দৌড়িয়ে বাইরে বের হয়ে গেলাম। পিছে পিছে রাইসাও দৌড়ানো শুরু করল। দাঁড়ান দাঁড়ান, শুধু একটা খামু। ও যখন দৌড় দিচ্ছে আমি তখন দাঁড়িয়ে গেলাম। রাস্তায় গেলে আবার আরেক ঝামেলা। আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, সে তার কাজ সেরে চলে গেল। ছুটি শেষে আবার চলে গেলাম ব্যস্ততম সম্মানযুক্ত পরিবেশে। বেশ কিছুদিন পর রাত 2টার দিকে রাইসার ফোন রিসিভ করতেই, হ্যালো নানি। সাথে সাথেই ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম।
বিয়ের প্রায় 1 বছর হচ্ছে, এখনো তার নানি কি বলল তা নিয়ে আমার সাথে কথা বলতে হবে। মনটা খারাপ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ফোন খুলতেই রাইসার ফোন থেকে মেসেজ, নানি আর নেই, যত দ্রুত পারেন আপনি বাড়ি আসেন। আমি প্রায় পাগল হয়ে গেলাম। তাহলে রাইসা রাতে? নিজেকে ক্ষমা করতে পারতেছি না। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কিভাবে বাড়ি পৌঁছিলাম আমার ঠিক খেয়াল নেই। পরে জানতে পারলাম আমার ফ্ল্যাটের সাফেদ ভাই আমাকে নিয়ে এসেছে। আমি যাওয়ার পর দাদির দাফন সম্পন্ন করা হয়। এর মাঝে রাইসা আমার সাথে কোন কথাই বলেনি। মাটি দেওয়া শেষে সবাই বাড়ি আসলাম, কিন্তু রাইসাকে কোথাও দেখতে পেলাম না। পরে দাদির কবরে গিয়ে দেখি দাদির পায়ের দিকে বসে রাইসা কাঁদতেছে। রাইসা, চল বাড়ি যাবে। রাইসা আমাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। কোনভাবেই তাকে সেখান থেকে সরাতে পারলাম না। পরে বাবা মা এসে অনেক বুঝিয়ে তাকে বাড়ি নিয়ে গেল। দাদির জন্য আমারও অনেক খারাপ লাগতেছে, কিন্তু রাইসার জন্য তা প্রকাশ করতে পারতেছি না, তাহলে হয়তো ও আরও পাগলামি করবে। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম। রাইসা আমার বুকে শুয়েই আবার কান্না শুরু করে দিল। আমি ওকে অনেক বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মাঝরাতে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখি রাইসা পাশে নেই। দৌড়িয়ে দাদির কবরের পাশে গেলাম। গিয়ে দেখি রাইসা একটা লাইট নিয়ে দাদির কবরের পাশে বসে আছে আর কাঁদতেছে। রাইসা, তুমি এত রাতে এখানে আসছো কেন? নানি তো অন্ধকারে ভয় পায়। নানি তো বাড়ি ছাড়া কখনো কোথাও থাকেনি। নানি এখানে কিভাবে থাকবে? আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। রাইসা, তুমি আর পাগলামি করো না। তুমি এমন করলে দাদি কষ্ট পাবে। বাবা মাও কান্নার আওয়াজ পেয়ে চলে আসছে। পরে তাকে আবার বাড়িতে নিয়ে গেলাম। রাইসা এমন অবস্থা দেখে ওকে বাবা মা আর ফুফু মানে আমার শাশুড়িও তাকে বাড়িতে রাখতে চাচ্ছে না। তাই আর আমারও মনে হলো বাড়ি থাকলে ও আরও ভেঙে পড়বে। তাই তার স্কুল থেকে টিসি নিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসলাম। অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে তাকে নিয়ে চট্টগ্রামে ঘোরাঘুরি করলাম। পাহাড় সমুদ্র ঘুরে সে কিছুটা পরিবর্তন হলো। তারপর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল এন্ড কলেজে আমাদের এমডি স্যারের মেয়ের সাথে ভর্তি করে দিলাম। সাফেদ ভাইদের সাথে একই ফ্ল্যাটে থাকতে লাগলাম। সাফেদ ভাইয়ের বউ একজন গৃহিণী। তাদের 6 বছরের একটা মেয়ে আছে। কিছুদিনের মধ্যেই রাইসার সাথে ভালো ভাব জমে গেল। আমি সকালে অফিসে যাওয়ার সময় রাইসাকে স্কুলে দিয়ে যাই, আবার আসার সময় নিয়ে আসি। এভাবে দিনগুলি ভালোই যাচ্ছিল। একদিন রাইসার স্কুল আগেই ছুটি হয়ে যায়, তাই আমায় বলে বাসায় চলে আসছে। অফিস শেষে বাসায় ফিরতেই দারোয়ান বাড়িওয়ালার সাথে দেখা করতে বলল। রুমে এসে দেখি রাইসা পড়তেছে। আমায় দেখে ওঠে এসেই জড়িয়ে ধরল। প্রতিদিনই এমন করে। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার হাত ছাড়তে চায় না। দাদি নাকি এটা বলে গেছে। অবশ্য দাদি মারা যাওয়ার পর রাইসার মাঝে অনেকটাই পরিবর্তন আসছে। আগের মতো তেমন বেফাস কথা বলে না। কপালে একটা চুমু দিয়ে টেবিলে বসিয়ে বললাম যে একটু বাড়িওয়ালার সাথে দেখা করতে হবে, আমি দেখা করে আসি। না, আপনি যাবেন না। কেন? এমনি না। এমনি না, আমায় না কয়টা অঙ্ক করে দিতে হবে। আচ্ছা, এসে করে দিচ্ছি। না, আমায় এখনই করে দিতে হবে। অঙ্ক করা শেষ হলে আচ্ছা তুমি বাকিগুলা কর, আমি আসতেছি। ফিজিক্সটাও একটু বুঝিয়ে দেন। এভাবে করতে করতে রাত 8টা বাজিয়ে ফেলছে। প্রায় সব সাবজেক্ট পড়ানো শেষ, তারপরেও যেতে দিচ্ছে না। তারপর ধমক দিয়ে বসিয়ে দেখা করতে গেলাম। সালাম দিতেই গম্ভীর মুখে আমার দিকে তাকালো। আমার হাতটা ধরে টেনে ছাদে নিয়ে গেল। দেখ রাজ, তোমার বউ আমার ছাদের কি অবস্থা করছে। সবগুলা ফুল ছিঁড়ে ফেলছে। আর এদিকে আসো, দেখ গাছটার কি অবস্থা করছে। এটা কি কারো ওঠার মতো গাছ? তোমার বউ গাছে ওঠে গাছটা ভেঙে ফেলছে। তার মানে এই জন্যই বাড়িওয়ালার কাছে আসতে দিচ্ছিল না। আমি তাড়াতাড়ি নিচে নামলাম, দেখি রাইসা রুমে নাই। বাথরুমে ধাক্কা দিয়ে দেখি সারা বাথরুম ফুলের পাপড়ি দিয়ে ভরা। ভাবিদের রুমে গিয়েও দেখি নাই। রুমে এসে রাইসার ফোনে ফোন দিলাম। খাটের নিচ থেকে ফোন বেজে ওঠল। ফোনটা কেটে নিচে তাকালাম, দেখি রাইসা খাটের নিচে শুয়ে আছে। রাইসা, ওখানে কি করো? বাইরে এস, ধমক দিয়ে। আমি কিন্তু বাবাকে কল দিব। বাবাকে কেন কল দিবে? আপনি আমায় মারবেন, বলেই চিৎকার করে কান্না শুরু করে দিল। কান্না শুনে পাশের রুমের ভাবি চলে আসল। কিরে রাজ, কি হয়েছে? আরে ভাবি, কিছুই হয় নাই। আমি ওকে খাটের নিচ থেকে বাইর হইতে কইছি আর ও অমনি কান্না শুরু করছে। তুমি যাও, আমি দেখতেছি। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, এবার বাইরে আসো। আগে বলেন মারবেন না। আচ্ছা মারব না, বাইরে আসো। কান্না থামিয়ে বাইরে আসল। চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলাম, গাছ ভাঙস কেন?
আমি ভাঙ্গি নাই, দিয়া ভাঙ্গছে। মিথ্যা কথা বলবা না রাইসা, সত্য বলো, ধমক দিয়ে। অনেক দিন থেকে গাছে উঠি না, তাই ছাদে গাছ দেখে পা কেমন জানি করতেছিল, তাই উঠছিলাম বলেই আবার কান্না শুরু করে দিল। আচ্ছা কাঁদতে হবে না, কান্না করার কি আছে পাগলি, আমি কি তোমাকে কিছু বলেছি নাকি মেরেছি? কিছু বলবও না, কান্না থামাও বলে আবার চোখের পানি মুছে দিলাম। আচ্ছা রাইসা, আরেকটা কথা জিজ্ঞেস করি, কান্না করবা না কিন্তু? আচ্ছা আচ্ছা, ফুল কেন ছিঁড়েছ? ও আমি না, টিভিতে দেখছি সাবান দিয়ে গোসল করার সময় পানিতে ফুল দিতে হয়, তাহলে সুন্দর হওয়া যায়, তাই ফুল ছিঁড়ছি। তাই বলে সব ফুল কেন? বারে আপনি দেখেন নাই ওদের গোছলখানা ভর্তি থাকে, তাই তো সব ফুল ছিঁড়ছি। এবার আর না হেসে পারলাম না, আমার হাসি দেখে ও হাসতেছে। ধুর পাগলি, ওরা এমনিতেই ওইভাবে টিভিতে বিজ্ঞাপন দেয়, আর তুমি এমনিতেই সুন্দর, তোমাকে ফুল দিয়ে গোসল করতে হবে না। যাদের চেহারা খারাপ তাদের করতে হয়, আর কখনোই ছিঁড়বে না, মনে থাকবে। খুশি হয়ে আচ্ছা আর ছিঁড়ব না। তার কিছুদিন পর রাইসার টেস্ট পরীক্ষা শুরু হওয়ায় ওকে সারাদিন বাসাতেই থাকতে হতো। সারাদিন ভাবি আর দিয়ার সাথেই সময় কাটাতো। একদিন বাসায় এসে দেখি ভাবিরা কেউ বাসায় নাই, দিয়া একা একা পড়তেছে। আমি যাওয়ার পর কেমন করে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু কাছে আসতেছে না। রাইসা কিছু হয়েছে? সে কান্না শুরু করে দিছে। আমি ভয় পেয়ে গেলাম। রাইসা তুমি কি একা একা ভয় পেয়েছ? না, কান্না কণ্ঠে। আবার ফুল ছিঁড়েছ? না। ভাবি কিছু বলেছে, বকেছে? না। তাহলে কাঁদতেছ কেন? আমি ইচ্ছে করে করি নাই। কি করেছ বল, আপনি আমায় মারবেন? বলেই আরো জোরে কাঁদতে লাগলো। আমি বাবাকে বলে দিব আপনি আমায় মারছেন। আমি কি তোমাকে কখনো মেরেছি? 2বার থাপ্পড় মারছেন। কবে? মনে নাই, একদিন সকালবেলা আর ঈদের পর একদিন আপনার বন্ধুদের সাথে কথা না বলার জন্য মারছিলেন। আচ্ছা তখন বুঝতে পারি নাই, তারপর তো আর মারি নাই। আর মারবো না, বল কি করছো? দিয়া না চকলেট খাইতেছিল, আমি চাইছিলাম, আমাকে দেয় নাই। পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিছি। তারপর সে আমার চুল টেনে ধরছিল, তাই আমি ওকে কামড় দিছি। কামড় দিস মানে? দিয়া এখন কোথায়? ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা। চলবে। দিয়া না চকলেট খাইতেছিল, আমি চাইছিলাম, আমাকে দেয় নাই। পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিছি। তারপর সে আমার চুল টেনে ধরছিল, তাই আমি ওকে কামড় দিছি। কামড় দিস মানে? দিয়া এখন কোথায়? ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা। আমি আর দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিলাম। রাইসাও আমার পিছে পিছে গেল। হাসপাতালে গিয়ে দেখি দিয়ার ট্রিটমেন্ট চলতেছে। 4টা সেলাই দিছে হাতে। রাইসা আমার হাতটা ধরে অপরাধীর মতো পিছে দাঁড়ায় পড়ল, সাথে সাথে কান্না শুরু করে দিছে। কিরে রাজ, তুই কি রাইসাকে বকাবকি করছিস নাকি? সুযোগ পাইলাম কই, তার আগেই তো বাবার ভয় দেখানো শুরু করছে। থাক কিছু বলিস না। দিয়াকে যখন কামড় দিছে দিয়ার আগে সেই কান্না শুরু করে দিছে। হাতে রক্ত দেখে ছোট মানুষ বুঝতে পারে নাই। ভাবি ও এবার এসএসসি দিবে, ওকে তুমি ছোট বলছো? ওকে আমি আর এখানে রাখবো না, কালই ওকে বাড়ি পাঠিয়ে দিব। আমি বাড়ি যাব না বলেই আবার কান্না শুরু করে দিছে। থাক, তোকে আমিই যেতে দেব না। শুধু আর পাগলামি করবি না, কখনো মনে থাকে যেন। আচ্ছা। ভাবলাম হাসপাতালে যখন এসেই পড়েছি তখন প্রেশারটা একটু মেপে যাই। যেই না নার্স প্রেশার মাপা শুরু করছে, রাইসা এসে নার্সের চুল ধরে টানাটানি শুরু করছে। রাইসা ধমক দিয়ে, এটা কেমন বেয়াদবি? ও আপনাকে ধরছে কেন? ধরছে মানে? প্রেশার মাপতেছে, ধরতে হবে না? না ধরবে না। নানি বলেছিল তোর স্বামীর পাশে যেন কোন মেয়ে ঘেঁষতে না পারে, কোন মেয়ে যেন তোর স্বামীকে স্পর্শ না করে, যদি করে তাহলে কিন্তু তোর স্বামীকে হারাবি। আমি হাসি আটকালেও নার্স না হেসে পারল না। পরে নার্স আর প্রেশার মাপল না। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসলাম। আর টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম, যাতে আর কোন অঘটনের সৃষ্টি না হয়। কি শুনে কার কথা, পর দিন বাবাকে সাথে নিয়ে হাজির। তাকিয়ে দেখি একদিনেই চেহারার বেহাল দশা করে ফেলছে। অফিস থেকে বাসায় ঢুকেই দেখি বাবা আর রাইসা বসে গল্প করতেছে। আমাকে দেখেই রাইসা বাবার পাঞ্জাবি ধরে বাবার পিছে দাঁড়িয়ে গেল। অনেক কেঁদেছে মনে হয় দেখে মনে হলো। বাবা কখন এসেছো? কেমন আছো? বাবা কোন কথা না বলে আগে হাতের কাজটা সেরে নিল। হারামজাদা, তোর সাহস কি করে হলো মেয়েটাকে একা একা পাঠানোর? রাস্তায় যদি কিছু একটা হয়ে যেত? বাবা জানো ও কি করেছে? চুপ, কোন কিছুই আমি জানতে চাই না। একটা কথা বলবি, একটা চর খাবি, যত কথা তত চর।
রাইসা খিল খিল করে হেসে উঠল। আমি ওর দিকে তাকাতেই বাবার পিছে লুকিয়ে পড়ল। বিপত্তি আরও বাড়ল কিছুদিন পর। রাইসার যখন এসএসসি পরীক্ষা শুরু হলো, তার এক কথাও পড়ার সময় আমাকে খাটে হেলান দিয়ে বসে থাকতে হবে। ও আমার বুকে মাথা রেখে পড়বে আর আমাকে ওর মাথায় হাত বলিয়ে দিতে হবে, তা না হলে সে পড়বে না। দীর্ঘ 1.5 মাস আমি ঠিকমতো ঘুমাতে পারি নাই। ও রাত 2-3টা পর্যন্ত পড়তো, আবার 6-6:30টায় উঠত। পরীক্ষার সময় মেয়েটার চোখে ঘুম থাকে না। যে করেই হোক তাকে প্রথম হতে হবে, না হলে তার মাথা ঠিক থাকে না। ক্লাস 7-এ অসুস্থতার জন্য দ্বিতীয় হয়েছিল। পরে যে প্রথম হয়েছিল তার বাবা মা এসে রিকোয়েস্ট করে রাইসাকে প্রথম করে দিছে, কারণ তাদের ছেলেকে খামচিয়ে কামড়িয়ে শেষ করে দিছিল। আর ও পড়ার সময় কেউ ডিস্টার্ব করলেও তার অবস্থা অনেকটা খারাপ করে দেয়, তাই কিছু বলার মতো সাহসও হয় নাই। পরীক্ষা শেষে আবদার করল আমার সাথে ঘুরবে। ছুটি নাই বললে স্যারের মেয়েকে বলে ছুটির ব্যবস্থা করল। একদিন তাকে নিয়ে পার্কে গেলাম ঘুরতে। এই দেখেন দেখেন মেয়েটা মনে হয় পানিতে পড়েছিল, চলেন চলেন দেখে আসি। রাইসা দেখতে হবে না, চল এখান থেকে, বাসায় যাব। আরে আপনি এমন কেন? দেখছেন না ছেলেটা একা, আমরা গিয়ে সাহায্য করি হাসপাতালে নেওয়ার জন্য। রাইসা হাসপাতালে নিতে হবে না, মেয়েটা দেখ নড়তেছে, তার মানে সে বেঁচে গেছে, আমাদের যেতে হবে না, এই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। দেখতে দেখতে রাইসার রেজাল্ট হয়ে গেল। অনেক ভালো রেজাল্ট করেছে, আমাদের আনোয়ারা উপজেলায় প্রথম। সেদিন যে রাইসা কি পরিমাণ খুশি ছিল বলে বুঝাতে পারবো না। প্রায় ঘন্টা খানেক লাফিয়েছে আর কিছুক্ষণ পর পর আমায় এসে জড়িয়ে ধরছে। অথচ এই মেয়েটাই রেজাল্টের আগের দিন রাতে সারা রাত ঘুমাতে পারে নাই, সাথে আমাকেও ঘুমাতে দেয় নাই। আমাদের বিবাহিত জীবনের বসন্ত শুরু হয়েছিল রাইসার এইচএসসি পরীক্ষার পর। ততদিনে সাফেদ ভাইরা ঢাকার দিকে চলে গেছে, তাই পুরো ফ্ল্যাটে আমরাই ছিলাম। মনে পড়ে আমাদের বিয়ের 4র্থ বার্ষিকীতে আমার ফিরতে একটু রাত হয়। অনেকক্ষণ কলিং বেল চাপার পরও যখন দরজা খুলতেছিল না, তখন আমার চাবি দিয়ে দরজা খুলতে যাব, দেখি দরজা খোলা, ভিতরে অন্ধকার। খুঁজে লাইটটা জ্বালাতেই আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। কার বাসায় ঢুকলাম? পরে খেয়াল করে দেখলাম না, ঠিকই আছে, সারা ঘর সুন্দর করে সাজানো, টেবিলের উপর একটা শেরওয়ানি রাখা, সাথে চিরকুট। ওগো নানি বলে গেছিল যখন তুই বড় হবি বিয়ে কি বুঝতে পারবি, সেদিন যেন আবার আমি প্রথম দিনের মতো বউ সাজি। এক আনন্দের ঢেউ কেটে গেল মনে। আমি ফ্রেশ হয়ে শেরওয়ানি পরে গিয়ে দেখি রুমটাও সুন্দর করে সাজানো। দরজায় দাঁড়িয়েই বললাম, দাদি যেন কি বলেছিল? বলেই হেসে দিলাম। রাইসা লজ্জায় মুখটা হাঁটুতে ঠেকাল। কোন রকম রাতটা পার করলাম। পরদিন থেকে বিপত্তি আরও বেড়ে গেল। প্রায় 1 সপ্তাহ রাইসার মুখ দেখতে পারি নাই। খুব সকালে সে ওঠে, নাস্তা রেডি করে অন্য রুমে লুকিয়ে থাকত, আর রাত না হলে বাসায় ঢুকতে দিত না। বাসায় যখন ঢুকতাম পুরো অন্ধকার থাকত। এসেই আমাকে জড়িয়ে ধরত বরাবরের মতোই, কিন্তু লাইট জ্বালাতো না। শোয়ার সময় আমার হাতটা বেঁধে রাখত, তারপর ঘুমাত। এভাবেই তার অত্যাচারে দিনগুলি যাচ্ছিল। ঢামেকে চান্স হওয়ার পর আমি ঢাকার দিকে চাকরি নেই। চান্স হওয়ার কিছুদিন পরই রাইসা কনসেপ্ট করে। সেদিন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। রাইসাকে খবরটা জানানোর পরও যে কতক্ষণ আমার বুকে মুখ লুকিয়েছিল তা আমার মনে নেই। কিছুক্ষণ পর দেখি রাইসা কাঁদতেছে। এই পাগলি, কাঁদতেছ কেন? বাবু হলে তো আপনি বাবুকেই ভালবাসবেন, আমায় তো বাসবেন না। হেসে দিলাম। ধুর পাগলি, কে বলেছে তোমায় ভালবাসবো না? আরও অনেক বেশি বাসব। সত্যি? সত্যি বলেই কপালে একটা চুমু দিলাম। সেও আমাকে জড়িয়ে ধরল। পাগলিটা এখন মা হয়েছে, বাবা হয়েছি আমি, কিন্তু পাগলির পাগলামি কমে নাই, বরং বেড়েছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর থেকেই আমার উপর রাইসার অত্যাচার আরও বেড়ে গেছে। মেয়েও হয়েছে ঠিক মায়ের মতোই। মা যেমন স্বামীর বুক ছাড়া ঘুমায় না, মেয়েও তেমন বাবার বুক ছাড়া ঘুমায় না। আর এই নিয়ে মা মেয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে। মাঝখান থেকে বলির পাঠা হয়েছি আমি। আমারা এখন মানুষ 3 জন আর বালিশ একটা। এখন মেয়ের বয়স 3, কোলে করে দাঁড়িয়ে অপেক্ষা করছি রাইসার জন্য। আজ রাইসার মেডিকেলের শেষ দিন। কি ব্যাপার, ওকে এইভাবে কোলে করে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই তো প্রায় ঘন্টা খানেক। ও কি এইভাবেই কোলে উঠেছিল? কেন? না কিছু না, মামুনি আমার কোলে আয়। মেয়েকে কখনো তুই করে বলে না রাগ না উঠলে, কিন্তু বুঝতে পারলাম না কি জন্যে রাগ করছে। কি ব্যাপার রাইসা, তুমি কি রিনির উপর রেগে আছো? কিছু করেছে? রিনি আমার মেয়ের নাম। না কিছু করেনি। আপনি হেঁটে হেঁটে বাসায় আসবেন, আমি রিনিকে নিয়ে যাচ্ছি।
রাইসা আমাকে রেখে গাড়ি নিয়ে চলে গেল। বাসায় গিয়ে দেখি মেয়েকে খাটের সাথে বেঁধে কান ধরিয়ে দাঁড় করে রাখছে। কি ব্যাপার রাইসা, ওকে বেঁধে রাখছো কেন? কি করব? ও আপনার কোলে কেন উঠবে? বারে মেয়ে বাবার কোলে উঠবে না? ওঠোক, আমি ওকে ভাগ করে দিছি না। আমার পাশে ও কেন উঠবে? ও তো তোমার পাশে যেতে চাই নাই, আমিই নিছি। রিনি সত্যি? কাঁদতে কাঁদতে আচ্ছা ঠিক আছে, কান ছাড়। তুমি 1 ঘন্টা কোলে উঠেছিলে না আমার পাশে? তাহলে আমিও 1 ঘন্টা থাকবো কোলে ওঠে তোমার পাশে, তাহলে শুধু বোধ হয়ে যাবে। আর 1 ঘন্টায় যে আমার পাশে ক্ষয় করেছ, সেজন্য আরও 1 ঘন্টা আমার পাশে কোলে উঠে বসে থাকব। কিন্তু মেয়েও 2 বার কোলে উঠতে দিতে রাজি না। এই নিয়ে চলছে মা মেয়ের ঝগড়া। আমি বসে বসে দেখছি। তাদের ঝগড়া থামলে কোলে করে বসে থাকতে হবে, কারণ আমার তো আমি নাই, আমি এখন মা আর মেয়ের সম্পত্তি। তারা যেমনে ব্যবহার করে, অবশেষে তারা চুক্তিপত্র করে ঝগড়া থামাইছে। প্রথম 1 ঘন্টা মেয়ের মা থাকবে ডান পাশের কোলে চড়ে পড়ে, দুজনই যার যার পাশে আরও 1 ঘন্টা করে কোলে চড়ে থাকবে, যাতে দুইজনেরই ক্ষয় শোধ বোধ হয়ে যায়। বউকে কোলে নিয়ে আছি, মেয়ে স্টপ ওয়াচ ধরে আছে। রাইসা বিজয়ের হাসি হাসতেছে, মেয়ে আগুনের মতো জ্বলতেছে। আর আমি মাইনকার চিপায় পড়িয়া দাদিরে উদ্ধার করতেছি। হতবা বাকিটা জীবনও কাটবে এমনই নির্বোধ স্ত্রীর জ্বালায়। সমাপ্ত।